হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চারুনন্দন। আমি অঞ্জন। আমরা ধারাবাহিকভাবে যে ড্রয়িংয়ের টিউটোরিয়ালগুলো করেছি, আমরা ক্রমশই ফিগার ড্রয়িংয়ের দিকে চলে যাচ্ছি। আমরা যারা খুবই আগ্রহ নিয়ে বসে আছি যে আমাদের কাঙ্ক্ষিত ফিগার ড্রয়িং কবে থেকে শুরু করব আমরা, তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আমরা যদি এই টিউটোরিয়ালগুলো ভালোভাবে স্টাডি করি, তাহলে আমরা যখন ফিগার ড্রয়িং করব বা পার্টস ড্রয়িং করব ফিগার বসিয়ে, তখন কিন্তু আমাদের জন্য খুবই ইজি হবে। না হলে কিন্তু প্রথমে ফিগার দিলে পরে আমাদের বুঝতে অসুবিধা হবে, লাইনগুলো ইউজ করতে অসুবিধা হবে। তো যাই হোক, গত ভিডিওর ধারাবাহিকতায় আজকে আমি দেখাবো ফিগার ড্রয়িংয়ের খুবই কাছাকাছি একটা স্টেপ, সেটা হচ্ছে পাতা ড্রয়িং। পাতা এর লাইনগুলো থেকে আমরা দেখতে পাবো যে এটার সঙ্গে ফিগারের যে লাইনগুলো, এটার কতটা সম্পর্ক। যাই হোক, আমরা তাহলে আজকের যে পাতা ড্রয়িং সেটা নিয়ে আলোচনা করি এবং দেখব কিভাবে পাতা ড্রয়িং করতে হয়। এটা খুবই সিম্পল একটা সাবজেক্ট। অনেকেই মনে করতে পারে যে পাতার আবার কি ড্রয়িং করার আছে, কিন্তু এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট পার্ট। যারা চারুকলায় ভর্তি হওয়ার জন্য বিভিন্ন ধরনের ওয়ার্কশপ বা কোচিং করে থাকেন, তাদের জন্য কিন্তু এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট সাবজেক্ট এবং অ্যাডমিশন টেস্টেও এই সাবজেক্টটা রাখে, সেটা আম পাতা হোক বা অন্য কোনো পাতা হোক। তবে আম পাতায় লাইনগুলো ভালো বোঝা যায় এবং এটার সঙ্গে ড্রয়িংয়ের একটা ভালো সম্পর্ক। তো আমরা আজকে আম পাতাটাকেই চুজ করব। তো আম পাতা যে কোনো ধরনের আম পাতা হলেই যে হবে সেরকমও ঠিক নাই, একটু আর্টিস্টিক, যেমন এটা নিয়েছি একটু কার্ভ, একটু রিদমিক, এরকম দেখে একটা আম পাতা আমরা নিলে পরে ভালো হয় ড্রয়িংয়ের জন্য। অনেক সময় দেখা যায় একেবারে প্লেন একটা আম পাতা, সেটা আমরা সামনে রেখে আঁকি। তবে এই আর্টিস্টিক যে আম পাতাগুলো আছে, এগুলো প্র্যাকটিস করলে হয় কি, আমাদের লাইনগুলো প্র্যাকটিসটা ভালো স্টাডি হবে। তো আজকে আমরা এই পাতাটা স্টাডি করি। এটাকে অ্যাডমিশনের একটা পার্ট হিসেবেই আমরা এটাকে ড্র করব। তবে তার আগে আমি কয়েকটা বিষয় নিয়ে একটু বলে নিই। এটা একটা কম্পোজিশন আছে, কম্পোজিশন, প্রপোর্শন, লাইট, শেড, ব্যালেন্স, লাইন, এগুলো কিন্তু ড্রয়িংয়ের পার্ট। এগুলোর উপর ডিপেন্ড করেই মার্কগুলো কাউন্ট করা হয়, ডিস্ট্রিবিউশন করা হয়। তো আমরা এটাকে খুব গুরুত্ব দিয়ে ফলো করব। তো আমরা প্রথমেই এটাকে দেখব যে এটার সাইজটা কীরকম। এটা আমাদের যে পেজটা আছে এতে কিভাবে সেট করলে পরে দেখতে সুন্দর লাগবে। এখন এই পাতাটা যদি আমি এত বড় করে আঁকি, একেবারে সমান সমান, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। বা এটাকে যদি আমি এতটুকু জায়গার মধ্যে আঁকি, তাহলে এটার যে রিয়াল সাইজ, এটা কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো এর জন্য আমরা চেষ্টা করব সাবজেক্ট যেখানেই থাকুক না কেন, আমাদের পেজটা কীরকম বা যে অ্যাডমিশনে যে পেপারটা দিবে সেটা কীরকম সাইজের, সেই তুলনায় সাবজেক্টটাকে আমরা কিভাবে সাজালে পরে দেখতে সুন্দর লাগবে। তো আজকে আমরা ধরে নিলাম এই সাবজেক্টটা ড্র করব এবং এই পাতাটাই। এর জন্য আমাদের পেজ হচ্ছে এটুকু। তো আমরা প্রথমে একটা হালকা করে একটা আউটলাইন করে নেব। তবে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যখন এসব সাবজেক্ট ড্রয়িং করতে যাব, তখন আমাদের পেন্সিলটা খুব শার্প করে নেব, একটু বড় করে নেব, যেটা অ্যান্টি কাটার দিয়ে শার্পটা করলে পরে, এই যেমন আমাদের নিবটা বেশ বড় করে রাখতে পেরেছি। এটা শার্প না দিয়ে করলে পরে কিন্তু আমাদের বারবার শার্প করতে হয় কাজের মাঝে। এবং আমরা যখন ড্রয়িং করব, সেটা একটু ঘুরে ঘুরে করলে পরে আমাদের এটা শার্পনেসটা থাকবে। তো যাই হোক, আমরা প্রথমে হালকা করে এটার একটা শেপ তৈরি করে নেব, যে পাতাটা এরকম বা এর কম্পোজিশনটা এরকম। প্রথম স্টেপ হচ্ছে আমাদের পাতাটা কোথায় আছে সেটা আমরা দেখব। আমরা এমন একটা জায়গায় বসবো যেখান থেকে সাবজেক্টটাকে সুন্দরভাবে আমরা খাতায় রিপ্রেজেন্ট করতে পারবো। যেমন পাতাটা যদি এরকম থাকতো, তাহলে কিন্তু আমাদের আঁকতে প্রবলেম হতো বা এটা দেখতে অতটা ভালো লাগতো না। যদি আমরা পার্সপেক্টিভটাকে সুন্দরভাবে ফুটাতে পারি, তাহলে এটাও একটা সাবজেক্ট, কোনো সমস্যা নেই। কিন্তু
আমাদের জন্য সবথেকে ভালো হয় ভিউটা কোন দিক থেকে ভালো লাগে দেখতে পাতাটা। তো অনেক সময় দেখা যায় যে ইচ্ছা করে এটাকে উল্টে দিল, তো আমাদের কিছু করার নেই। তো তার মধ্যে থেকেই আমাদের দেখতে হবে যে সাবজেক্টটা যেভাবে দেওয়া আছে ওর মধ্যে থেকেই সবথেকে ভালো ভিউ কোন দিক থেকে, আমরা সেই দিক থেকে ড্র করার চেষ্টা করব। বা যদি বাধ্য হয় যে আমাদের এদিক থেকে ড্রয়িং করতেই হবে, তাহলে কিছু করার নেই, আমরা সেটাকেই সুন্দরভাবে ড্র করার চেষ্টা করব। যাই হোক, আমরা ধরলাম আজকের সাবজেক্ট এভাবে, পাতাটা এভাবে রাখা আছে, আমরা এখানে এর ড্রয়িংটা করব। যেহেতু পাতাটা এভাবে আছে সেহেতু আমরা পেজটা এভাবে নিলাম। পাতাটা যদি এভাবে থাকতো তাহলে আমরা পেজটা এভাবে নিতাম। তো আমরা প্রথমেই কম্পোজিশনটা করে নিই। আমরা ধরলাম পাতাটা আমরা এতটুকু জায়গার মধ্যে আঁকবো। তো আমরা একটা শেপ করে নিই যে আমরা পাতাটা কীরকম আছে, একটা বক্স করে নেব হালকা করে, একেবারে আমরা লাইনগুলো দেবো একেবারে হালকা করে। আমরা জাস্ট এতটুকু জায়গার মধ্যে যদি পাতাটা আঁকি তাহলে পাতাটা সুন্দর হবে। এরকম একটা আউটলাইন আমরা হালকা করে দিয়ে নিলাম। চারপাশে একটু জায়গা রেখে নিলাম, চাইলে আর একটু বড়ও করা যায়, কোনো সমস্যা নেই। তবে যেন এক্সেস পরিমাণে বড় না হয়, যেটা আছে রিয়াল সাইজ তার থেকে একটু ছোটো করলে কোনো সমস্যা নেই, কিন্তু বেশি বড় না হয়ে যায়। তো আমরা এই কম্পোজিশনটা করলাম। এবার আমরা শর্টকাট একটা ড্র করে নেব বা আউটলাইন করে নেব। সেটা কীরকম, যেটার হাইটের তুলনায় ওয়াইডটা কতটুকু আছে, এটার তুলনায় ওয়াইডটা কতটুকু আছে, 1 2 3 4, বোটা সহ এর হাইটটা আছে 4। তাহলে আমরা এখন এই যে আমাদের ওয়াইডটা আছে, ওয়াইড কিন্তু আমরা এর বাইরে যেতে পারবো না, তাই না? আমরা যেহেতু আউটলাইনটা করে নিয়েছি যে আমরা এটুকুর মধ্যে আঁকবো, কাজেই আমরা এর বাইরে যাব না। কাজে আমরা যদি এখন একটা স্ট্রেট লাইন দিই যে আমরা পাতাটাকে এখানে সেট করব, এবং আমরা দেখছি যে এটা 4 ভাগ এর তুলনায় হাইটটা, তার মানে আমরা এটাকে 4 ভাগ করব। আমরা যদি এটাকে ধরি এর কিনার আর এটাকে ধরি কিনার, তাহলে এটাকে আমরা 4টা ভাগ করি, 1 2 3 4, আর একটু বড় নেই, 1 2 3 4। তাহলে এর 1 ভাগ হচ্ছে এর হাইট। তার মানে আমরা এটাকে যদি মিডিল ধরি, এটাকে যদি আমরা মিডিল ধরি, যে কোনো একটা ভাগকে আমরা যদি মিডিল করে নিই, একটু বড়, আমরা একটু ভালো করে লক্ষ্য করব। তার মানে এই 1 ভাগ হচ্ছে আমাদের উপরের অর্ধেক, আবার নিচের অর্ধেক। হচ্ছে আমাদের হাইট। তার মানে হচ্ছে এই যে হাইটটা, এটা হচ্ছে পাতার সর্বোচ্চ হাইট। এতটুকুর মধ্যে আমাদের পাতাটা সেট করব, ঠিক আছে? পাতার কিন্তু একটা মাপ আছে, আমরা যদি মনে করি যে না এটা এভাবে ফেলে আছে, আমরা দেখে দেখে এঁকে দিলাম, তা না। তো আমাদের এটা হচ্ছে সর্বোচ্চ হাইট, এখানের যে সর্বোচ্চ উচ্চতা। এরপরে আস্তে আস্তে নিচু হয়েছে, আস্তে আস্তে চিকন হয়ে গেছে। তো আমরা এবার ড্রয়িংটাকে আমরা দেখব যে এটার পাতার লাইনটা কীরকম আছে। তো আমরা যদি দেখি যে আমরা যে একটা ভাগ 4টা ভাগ করছি, 4টা ভাগ, যে 1টা 2টা 3টা 4টা ভাগের মাঝামাঝি বরাবর, মানে এই যে শেষের যে ভাগটা, এটার মাঝামাঝি বরাবর হচ্ছে এর বোটাটা শুরু, এখান থেকে শুরু। কাজে আমরা কিন্তু পাতাটা, মেইন পাতাটা পেয়ে গেলাম। এতটুকু হচ্ছে আমাদের বোটার অংশ। বোটার অংশটা কিন্তু আমাদের এতটুকু। এবার এখান থেকে আমাদের পাতা শুরু এবং পাতাটা কীরকমভাবে এসছে সেটা আমরা এই যে আউটলাইন আমরা একটা পেয়ে গেলাম। এবার আমরা জাস্ট রিদম অনুসারে আমরা মিলিয়ে দিব। এবার দেখি আমরা এদিক থেকে হালকা একটু দেখা যাচ্ছে যে মিডিল লাইন এটার থেকে একটু নিচে আসছে। আমরা এরকম হালকা লাইন আমরা যত দিই কোনো সমস্যা নেই, কিন্তু আমরা একবারে ডার্ক লাইন দিব না। আমরা লাইনটা উঠাই দিলাম, কত সুন্দর করে আমরা রিদম দিয়ে যে লাইনটা দিচ্ছি। জাস্ট এটা প্র্যাকটিস করলে আমাদের যত লাইন দিই না কেন এটা ডিস্টার্ব করবে না। একবারে যদি আমরা ডার্ক লাইনটা দিয়ে নিই তাহলে কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাবে পরে রিকভার করতে।
বেশি ডার্ক করবো না আমরা কখনোই। এখান থেকে হালকা কিভাবে লাইনগুলো উঠলো আমরা এই জিনিসগুলো আমরা প্রথমে একটু সুন্দর লাইন স্মুথ লাইনগুলোই দিই, পরবর্তীতে যেখানে যেখানে ভাঁজ আছে আমরা ওই লাইনগুলো ডার্ক লাইট করে নিব। এবার আমরা দেখব এটা একটু ভিতরের দিকে এসে তারপরে এখানে মিলে গেছে। খুব সিম্পলিভাবে এটা আঁকতে কিন্তু আমাদের বেশি সময় লাগার কথা না, তবে মেইন হচ্ছে ড্রয়িংটা কীরকমভাবে আছে আমাদের সেই জিনিসটা আগে একটু বুঝতে হবে। আমরা যদি একটু ধরে নিই, কোথাও উঁচু কোথাও নিচু, এই হচ্ছে আমাদের পাতার শেপটা। এবার যেটা মেইন গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখি ভিতরের যে শিরা উপশিরাগুলো আছে এটা কিন্তু স্পষ্ট, কিন্তু আমরা যখন ড্রয়িং করব তখন আউটলাইনটা দিব আমরা সব থেকে ডার্ক, ভিতরের লাইনগুলো অত বেশি ডার্ক দিব না। ডার্ক হতে পারে এটার মাঝখানে যে শিরাটা আছে এটা যেরকমভাবে আছে এটাকে একটু হালকা ডার্ক করতে পারি, তবে এই যে উপশিরাগুলো আছে এগুলোকে আমরা অত বেশি ফোকাস করব না। তো আমরা এটার মধ্যেও কিন্তু আমাদের লাইন বাঁকা আছে, কার্ভ লাইন আছে, এই জিনিসটা আমরা কিন্তু স্ট্রেট দিতে পারবো না। যে আমাদের এই ড্রয়িং করার সময় আমাদের এটা মাথায় রাখতে হবে। এখান থেকে এভাবে এসে হালকা এদিকে গিয়ে ভিতরের দিকে ঢুকে গেছে। এই যে আমরা পিছন থেকে যেটা দেখতে পাচ্ছি এই উপশিরাটাই এখান দিয়ে টার্ন করছে। আমরা যে এতগুলো লাইন দিলাম এই লাইনগুলো কিন্তু কোনো প্রবলেম করবে না, এটা পরবর্তীতে আমাদের আরও ডাইমেনশন ক্রিয়েটে আরও ভালো লাগবে। তো এই হচ্ছে আমাদের পাতা ড্রয়িংয়ের মেইন আউটলাইনটা আমরা করে নিলাম। এবার আমাদের যে উপশিরাগুলো যেগুলো আছে এগুলো যে আমরা একেবারেই আঁকবো না তা না, কিন্তু এই উপশিরাগুলোর মধ্যেও একটা পার্সপেক্টিভ আছে, যে এখান থেকে ছোট এখান থেকে আস্তে আস্তে বড়, সেটা কোন দিকে বাঁকা হয়ে গেছে আস্তে আস্তে, এটা কিন্তু পার্সপেক্টিভ। এটার জন্যই কিন্তু এই পাতাটা ড্রয়িং করতে বলে, যে আমরা পার্সপেক্টিভ কতটুকু বুঝি। না হলে তো এটা আমাকে আঁকতে দিত না, শুধুমাত্র একটা শেপ দিয়ে রেখে দিত বা অন্য কোনো পাতা দিত। এই শিরা উপশিরাগুলোর মধ্যেও যে পার্সপেক্টিভ আছে এই জিনিসটা আমরা বুঝি কিনা, আমরা ড্র করতে পারি কিনা, এর জন্য এটা দেওয়া। এটা যেমন একেবারে স্ট্রেট, এখানে ভার্টিক্যালভাবেই আছে, তো আমরা এটা একটু সময় নিয়ে আমরা হালকা করে আগে একটু এটা করে নেব, উপশিরাগুলো হালকা করে একটু দেখে নেব। এই হচ্ছে আমাদের পাতাটা। তো এবার আমরা আসি যে সব থেকে ডার্ক সাইড কোনটা সেখানে আমরা ডার্ক করব।
যেমন আমরা যদি ধরি গোটা অংশটা, এই যে স্মুথ লাইনগুলো, এটা আমরা এভাবে প্র্যাকটিস করব। যেখানে বেশি লাইট, ঠিক সেই জায়গাগুলো লাইট রেখে রেখে আমরা ডার্ক করে দেব। তবে এর জন্য কিন্তু আমরা খুব বেশি সময় পাবো না, কাজেই যতটা সম্ভব একটু দ্রুত হাত চালিয়ে যেখানে যেখানে লাইট, যেখানে যেখানে ডার্ক দরকার সেই জায়গাগুলো আমরা একটু ডার্ক করে দেব। এই যেমন আমরা হুট করে একটা ডার্ক লাইন দিয়ে দিলাম, এটা কিন্তু আমরা যদি না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের এই ডার্ক লাইনগুলো দিতে ঝামেলা হবে। এই পাতার খেলাটা হচ্ছে এখানে যে আমরা একটু জায়গায় একটু ডার্ক দিব, পরে ফোল্ডগুলোতে আমরা একটু লাইট রাখবো, তারপরে আবার ডার্ক দিব যেখানে যেখানে ডার্ক আছে। তারপরে মনোটোনা যেন না হয়, যে মন থেকে আমরা ডার্ক লাইন দিলাম সেরকম যেন না হয়। যেখানে যেখানে ডার্ক আছে ঠিক ওই জায়গাগুলোতে আমরা ডার্ক লাইন দেওয়ার চেষ্টা করব। যেমন এই জায়গাটাতে হচ্ছে যেহেতু এটা ফ্লোরের সঙ্গে টাচ করেছে, সেক্ষেত্রে এই জায়গাগুলোতে কিন্তু একটু বেশি ডার্ক লাইন থাকবে। এবং আউটসাইডে আমরা দেখতে পাচ্ছি একটা লাইটের একটা ইয়ে আছে, এই জায়গাটা আমরা একটু রেখে নেব। এখন আমাদের ড্রয়িং, কাজে এখানে একটু হালকা কোথায় কি আছে না আছে সেটা আমরা একটু খেয়াল রাখবো। এই যেমন আমার পেন্সিল চালানোর সময় এই জায়গাগুলো আমাদের একটু কোথায় লাইন কার্ভ আছে, কোথায় কি আছে সেটা আমরা একটু ভালো করে দেখবো আর ড্রয়িং করতে থাকবো। তবে যারা একেবারে বিগিনার তারা হুট করেই ডার্ক লাইন দিবেন না, দেখে দেখে যেটাখানে ডিমান্ড করে ঠিক সেই জায়গাগুলোতে ডার্ক লাইন দেওয়ার চেষ্টা করবেন। নাহলে কিন্তু ড্রয়িংটাকে নষ্ট হয়ে যাবে, ড্রয়িংটা তখন আর রিমুভ করতে পারবেন না। কারণ আমরা তো ইরেজার ইউজ করি না, তাই না? ইরেজার ইউজ করা যাবে না। ইরেজার ইউজ করলে এটা ব্যালেন্স রাখাটা খুব মুশকিল যারা বিগিনার তাদের জন্য। এর জন্য এডমিশন টেস্টেও কিন্তু ইরেজারটাকে অ্যাভয়েড করতে বলে, বা কোনো কোনো অ্যাডমিশনে দেখা যায় ইরেজার অ্যালাউই করে না। এখানে আমরা দেখব কোথায় লাইট আছে, কোথায় ডার্ক আছে, ঠিক সেভাবে আমরা আঁকার চেষ্টা করব। এই যে একটু ডার্ক করে ছেড়ে দেওয়াটা, এই জিনিসটাই আমাদের বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে কী হবে, এই ড্রয়িংয়ের যে মজাটা, এই যে মজাটা আমরা পাবো। আমরা টোন ইউজ করবো না, অনেকেই টোন দিয়ে দিয়ে একেবারে রিয়েলিস্টিক করে দেয়, তো সেটা কিন্তু ভুল, কারণ এডমিশনে এটা ডিমান্ড করে না। এডমিশনে বলাই আছে শুধুমাত্র ড্র, লাইন দিয়ে ড্র করতে হবে। এখানে আমরা চাইলেই টোন ইউজ করতে পারবো না। এখানে যে উপশিরাগুলো একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে, ওগুলো আমরা একটু ভালো করে ড্র করব, বাকিগুলো ছেড়ে দিব।
এখানে ডার্ক করলাম, আবার এখানে লাইট করে ছেড়ে দিলাম, আবার এখানে হালকা একটু ডার্ক দিলাম। এই জিনিসগুলি হচ্ছে আমাদের এখানে মজা আনবে ড্রয়িংয়ে। এটা ফল্ট কীরকমভাবে আছে না আছে, এই জিনিসগুলো আমাদের তখন আরও ভালো কাজে দেবে। হয়ে গেল আমাদের প্রায় কুশিয়ারগুলো। আমাদের একেবারে গুনে গুনে লাইন দিতে হবে তা না, এটা হচ্ছে আমাদের বেসিক যে ড্রয়িংটা। এরপরে এটা ড্রয়িং করার সময় আমরা সাধারণত এখন যেরকম একটা প্রাইমারি স্টেপের যে লাইনগুলো কীভাবে হয় সেটা দেখালাম, কিন্তু যখন আমরা একাডেমিকভাবে আঁকি তখন কিন্তু বেশ কিছু লাইন থাকে, যে এই লাইনটা এভাবে আসলো, এরপরে এই লাইনটা কিভাবে গেল, এই যে এই লাইনটা, এই যে এই লাইনটা, তারপরে এই লাইনটা কিভাবে আসলো, এই লাইনটা ভিতর দিক ঢুকে গেল, তারপরে এখান থেকে স্ট্রেট গেল, বা এই লাইনটা ভিতর দিক ঢুকে গেল। এই লাইনগুলো যখন আমরা দিই তখন কিন্তু এইটার যে একটা বোল্ডনেস, ড্রয়িংটার যে একটা কী বলবো, যে কালার পার্সপেক্টিভ, ড্রয়িং পার্সপেক্টিভ, এই জিনিসটা ভালো বোঝা যায় যে কোন লাইনটা কীভাবে আসলো। এই কারণে এই লাইনগুলো দেওয়া হয় সাধারণত। আমরা শুধুমাত্র আজকে ভালো করে বোঝানোর জন্য, আমি লাইনগুলো বোঝানোর জন্য এভাবে ড্রয়িং করলাম। প্রথমে আমরা এর ডিরেকশনগুলো আমরা দিয়ে দেবো লাইনের মাধ্যমে, যে এই সাইডটা কীরকম আছে, এই সাইডটা কীরকম আছে, এই লাইনগুলো, এগুলো হচ্ছে আমার ড্রয়িংকে আরও বেশি ভ্যালু বাড়িয়ে দিবে। যে এখানে বোটাটা থেকে শুরু করে পাতাটা কিভাবে গেল, বা বোটাটা এদিক থেকে এসে কিভাবে বাঁকা হয়ে টার্ন করলো। তো এই যে লাইনের প্র্যাকটিসটা আমরা ড্রয়িংয়ের জন্য এতটুকু করলাম। এবার আসবো আমরা আরও ডিটেইলিংয়ে। তো ডিটেইলিংয়ের জন্য আমরা প্রথমে একটু ডার্ক পেন্সিল নিব, বা এটা দিয়েও ডিটেইল করা যায়, তবে ডার্ক পেন্সিলটা নিলে পরে আমরা এক্সট্রিম ডিটেইলিংয়ের ক্ষেত্রে আমরা ডার্ক পেন্সিলটা একটু নিব, যে কোথায় কোথায় এক্সট্রিম ডার্কটা আছে। যেমন এখানে একটা এক্সট্রিম ডার্ক আছে, এখানে আমরা একটু ডার্ক করে নিব, এটা এখানে স্পর্শ করে আছে যেহেতু। এবার আরেকটা ডিটেইল ডার্ক আছে এখানে, এটা একটা শ্যাডো পড়ার কারণে এটা একটু এই জায়গাটা একটু ডার্ক বেশি লাগছে। আর এদিক থেকে বোর্ডার অংশটা লাইটের কারণে হোক বা যে কোনো কারণে হোক, এদিকটা একটু বেশি ডার্ক হয়ে আছে। এটা এখানে আবার একটু হালকা হয়েছে, আবার এদিকটাতে আবার একটু ডার্ক হয়েছে। এটা আমরা দেখব যেখানে যেরকম ডার্ক আছে আমরা সেরকমভাবে লাইনগুলো দেওয়ার চেষ্টা করব। আর এখান থেকে যেহেতু লাইনটা এইভাবে চলে গেছে, এ পর্যন্ত আমরা ডার্ক করা ছেড়ে দিলাম। উপরের সাইডটা তুলনামূলক লাইট, তবে এর মধ্যেও কিছু ডার্ক পয়েন্ট আছে, যেমন এখানে একটু আছে, আবার এই জায়গাটাতে একটু আছে। কার্ভ জায়গাগুলোতেই সাধারণত একটু ডার্ক থাকে, তবে যেন সেটা মনোটোনাস না হয়ে যায়, জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। একেবারেই যেখানে যেখানে বেশি ডার্ক আমরা সেই সব জায়গাগুলোতে হালকা একটু 4B বা 6B পেন্সিল দিয়ে হালকা একটু করে দিয়ে দিলাম।
তো এভাবেই পাতাটাকে আমরা দেখে দেখে কোথায় ডার্ক, কোথায় লাইট, কোথায় কার্ভ, এটা আমরা দেখব এবং এভাবে সফট লাইন দিয়ে দিয়ে জায়গাগুলো ডিটেলস করার চেষ্টা করব। আমাদের মেন কাজ হচ্ছে ড্রয়িংটা কীরকম এটা বোঝার জন্য। এরপরে সময় থাকলে পরে আমরা এখান থেকে হালকা করে যে এখানে ফোল্ডগুলো আছে লাইনগুলো দিয়ে দিয়ে, শুধুমাত্র লাইন দিয়ে দিই, আমরা বেশি লাইন দিলে কিন্তু সেটা টোন হয়ে যাবে। সময় থাকলে পরে আমরা সেই লাইনগুলো দিয়ে দিয়ে আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। তবে বেশি লাইন যেন আমরা না দিই। অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা সাধারণত এতটুকু দিলেই এনাফ, আমাদের আর বেশি ডিটেলসের দরকার হবে না আশা করি। তাও আমরা একটু দেখব ভালো করে যে কোথায় কীরকম ফোল্ড আছে। আমরা লাইনের মাধ্যমে যদি প্রকাশ করতে পারি তাহলে সেটা ভালো, কোনো সমস্যা নেই। আমরা যেন সেটা টোনের ভিতরে না নিয়ে যাই। পাতাটা কীরকম আছে, কোথায় কার্ভ আছে, এই জিনিসটা আমরা যদি লাইনের মাধ্যমে দিতে পারি তাহলে সবথেকে ভালো। এই যে স্মুথ লাইনগুলো দিচ্ছি, এটা এই পাতাটাকে আরও বেশি রিয়েলিস্টিক করবে। তবে সেটা এক্সেস দিলে কিন্তু টোন হয়ে যাবে। যাই হোক, আমরা যে কথা বললাম যে এই যে লাইনগুলো, এগুলো আমরা প্রথমে একটু হালকা করে দিব লাইনের ডিরেকশনটা দেখার জন্য, এবং ড্রয়িংয়ের যে ভ্যালুটা ক্রিয়েট করার জন্য। তো আপাতত অ্যাডমিশনের জন্য আমরা এতটুকু করলেই এনাফ। তো আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো ইম্পর্ট্যান্ট সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আমরা ফিগার ড্রয়িংয়ে খুব কাছাকাছি এসে গেছি, কাজেই আমাদের তাড়াহুড়া করার দরকার নেই। আমরা এই যে স্টেপগুলো আছে এটা নিজেরা সাবজেক্ট সাজিয়ে প্রচুর পরিমাণে স্টাডি করি, তাহলে আমাদের ফিগার ড্রয়িংয়ের ক্ষেত্রে এটা আর কোনো ধরনের প্রবলেম হবে না। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আশা করি আপনাদের এডমিশনের জন্য ভিডিওগুলো খুবই কাজে লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা।